দিল্লি, যা হলো ভারতের মহানগর এবং ভারতের জাতীয় রাজধানী হলো নয়াদিল্লি, যা এখানেই অবস্থিত। এই জায়গাটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে গঙ্গা যমুনা নদীর উপত্যকায় উচ্চ দোয়াব অঞ্চল, যার পূর্ব সীমানায় রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য এবং অপর 3 সীমানায় হরিয়ানা রাজ্য অবস্থিত। দিল্লির ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যথেষ্টই। এই শহরটি হিন্দু মহাকাব্য মহাভারতে উল্লেখিত পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থের স্থান। এছাড়াও এখানে তুর্কি, লোধি, মুঘল, খিলজি প্রভৃতি রাজবংশরা দীর্ঘদিন এখানে সাম্রাজ্য চালায়। মুঘল সম্রাট শাহজাহান দিল্লির 7ম শহরটি নির্মাণ করেন এখানে এবং তার নামকরণ দিয়েছিলেন শাহজাহানাবাদ। 1638 সাল পর্যন্ত এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। এই শহরটি এখন পুরনো শহর বা পুরনো দিল্লি নামে পরিচিত। তবে 1857 সালে এই শহরটি ব্রিটিশ সরকারের শাসনাধীনে চলে আসে। কিন্তু 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার সময় ভারতীয় প্রজাতন্ত্রের রাজধানী ঘোষণা করা হয় দিল্লিকে। দিল্লিতে বেশ কিছু নিদর্শনীয় স্থান রয়েছে, যা ঐতিহাসিক পরিকাঠামোর দৃষ্টিস্বরূপ রূপে এখনও বর্তমান রয়েছে। আসুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই। আজ আমরা প্রথমেই গিয়েছিলাম ওল্ড দিল্লির লালকেল্লা বা রেড ফোর্টে। আজ আপনাদের সবার সাথে শেয়ার করে নেব লালকেল্লার গল্প। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন রেড ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা চাঁদনি চক মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে একটা রিক্সা নিয়ে রেড ফোর্টে এলাম। লালকেল্লা খ্রিস্টীয় 7ম শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় এবং 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লহরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবেও নির্বাচিত হয়। এখন 1:55 বাজে আর আমরা এখন রেড ফোর্টের টিকিট কাটলাম। আমরা এখান থেকে স্ক্যান করে রেড ফোর্ট উইথ মিউজিয়াম টিকিট কাটলাম। সেখানে পার হেড 56 রুপিস করে পড়লো এবং 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। তাই আমার ছেলের কোনো টিকিট লাগেনি, আমাদের দুজনের টিকিট পড়লো মোট 112 টাকা। এই দুর্গের প্রাচীর মসৃণ এবং দৃঢ়। দুর্গের প্রধানত 2টি দরজা রয়েছে, দিল্লি গেট এবং লাহোর গেট। লাহোর গেটই হলো প্রধান দরজা। আমরা লাহোর গেট দিয়ে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর আমার চোখে পড়ল একটি মার্কেট এরিয়া এবং এই মার্কেটটি অনেকটি জায়গা জুড়ে অবস্থিত। এখানে জিজ্ঞেস করতে আমাকে সকলে বলল এই বাজারটির নাম হলো মিনা বাজার। মিনা বাজার অর্থাৎ পুরনো যে কোনো বাজারকে মিনা বাজার বলা হয়। এই মিনা বাজার আপনি আগ্রাতেও দেখতে পাবেন, ফতেপুর সিক্রিতেও দেখতে পাবেন। আমি প্রথমবার দেখলাম লালকেল্লার ভেতরে এই মিনা বাজার এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছিল, যেমন বিভিন্ন ঘর সাজানোর জিনিস, গায়ের চাদর, ব্যাগ, বিভিন্ন অর্নামেন্ট, এছাড়াও আরও অনেক কিছু এখানে আমি দেখতে পেলাম। তবে মিনা বাজারের ঠিক বাইরে একটি শিলালিপিতে লেখা আছে
এই মিনা বাজারের পূর্ববর্তী নাম ছিল চাট্টা চক। আপনারা এখন যেটা দেখছেন পেছনে সেই দরজা, এই দরজাটা এখান থেকে সাইজ অনেক বেশি, তার একটাই কারণ এখানে হাতির প্রবেশ ছিল। আর উল্টো দিকে এখান থেকে ঢোকার পর যে পেছনে ওপরে অনেক ঘর আছে, এখান দিয়ে অ্যাকচুয়ালি রাজা যখন ঢুকতো রাজাকে ফুল দিয়ে সংবর্ধনা করা হতো। মিনা বাজার থেকে বেরিয়ে আসার পরেই আপনার প্রথমেই চোখে পড়বে নহবতখানা। সামনের এই সাদা বাড়িটি হলো নহবতখানা। যখন সম্রাট এই জায়গাটির ভেতরে প্রবেশ করতেন তখন সকলে নাগারা, সানাই, বিভিন্ন ফুল বর্ষণ করিয়ে রাজাকে স্বাগত জানাতেন এবং এখানকার ভেতরকার কারুকার্য অসাধারণ। এই নহবতখানার মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে দেওয়ানি আমে। কিছু অংশ বাদ দিয়ে লালকেল্লার প্রায় সমস্ত দেওয়ালই লাল বেলে পাথরে তৈরি এবং সুনিপুণ কারুকার্য করা এখানকার প্রাচীরে। আপনারা এখন দেখতে পাচ্ছেন লালকেল্লার ভেতরে দিওয়ানি আম। দিল্লি গেটের বাইরে একটি বড় মুক্ত প্রাঙ্গণ রয়েছে। এটি এককালে দেওয়ানি আম নামে পরিচিত ছিল। এখানে ঝরকা নামে একটি অলঙ্কৃত সিংহাসনে বসে সম্রাট জনসাধারণকে দর্শন দিতেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাগুলি তিনি শুনতেন এবং সেইগুলি সমাধান করতেন। এই স্তম্ভগুলো সোনায় চিত্রিত ছিল এবং সোনা ও রূপোলি রেলিং দিয়ে সাধারণকে সিংহাসনের থেকে পৃথক রাখা হতো। দেওয়ানি আমে 9খানা দরজা ছিল। আসলে ইসলাম ধর্মে 9 নম্বর হলো সততার প্রতীক। তাই এখানে সম্রাট বিচার ব্যবস্থা জনসাধারণের ক্ষেত্রে সবার জন্য সমানভাবে বিচার করতেন। আর এই হলো সেই সিংহাসন যেখানে সম্রাট বা রাজা বসতেন। দেওয়ানি আমের বাগানের ঠিক পেছনেই ছিল রংমহল, খাসমহল এবং দেওয়ানি খাস। আমরা এখন সেই দিকেই এগোচ্ছি। আমরা এখন রংমহলের সামনে রয়েছি। এখানকার ভেতরকার সুনিপুণ কারুকার্য অসাধারণ, পুরো শ্বেত পাথরের তৈরি এবং এখানে সম্রাটের বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতো তখনকার দিনে। রংমহলের পাশেই ছিল খাসমহল। সম্রাটের এটি খুব প্রিয় জায়গা ছিল। খাসমহলের ঠিক পাশেই রয়েছে দেওয়ানি খাস, যা ছিল পুরোপুরি শ্বেত পাথরে মোড়া একটি কক্ষ। এর স্তম্ভগুলো পুষ্পচিত্রে সজ্জিত ছিল। ভিতরের অলঙ্করণের কাজে ব্যবহৃত হয়েছিল প্রায় মূল্যবান ধাতুসমূহ। এখানে সম্রাট তার মন্ত্রীদের সঙ্গে, তার অতিথিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করতেন। দেওয়ানি খাসের ঠিক পাশেই ছিল হামাম ঘর, অর্থাৎ সম্রাটের স্নান ঘর। আমরা এখন দাঁড়িয়ে আছি মতি মসজিদ। মতি মসজিদ বা মুক্তা মসজিদ ঔরঙ্গজেব তার ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করেছিলেন। দিনে বা রাতে বিভিন্ন সময়ে এখানে পবিত্র উপাসনা করা হতো এবং মসজিদটির উঁচু স্তম্ভের উপর নির্মিত একটি তামার প্রলেপযুক্ত দরজা আছে, যা পূর্ব দিকে যার প্রবেশ পথ। এই মসজিদটির আঙিনার উঁচু দেওয়াল দিয়ে ঘেরা, যদিও বাহ্যিকভাবে এখন মতি মসজিদটির ব্যবহার বন্ধ হয়ে গেছে। আভ্যন্তরীণ রূপটি সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে গঠিত। মসজিদের অ্যাকচুয়ালি নামাজের হলটি কালো মার্বেলের এবং এখানে উঠানের উপরেও বিভিন্ন রকম কাজকর্ম করা আছে। আমরা এখন আছি রেড ফোর্টে। আমরা এখানে এসে দেওয়ানি আম, দেওয়ানি খাস, রংমহল, মতি মসজিদ অনেক কিছুই দেখলাম এবং একটুখানি টায়ার্ড হয়ে গেছি বলে আমরা একটু বসেছি, কারণ আজকেই আমরা রাজধানীতে করে দিল্লিতে ঢুকেছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এবং তারপর যাব
ইন্ডিয়াতে। সঙ্গে থাকুন। এছাড়াও এখানকার উদ্যানে আরও অনেকগুলি ছোট ছোট মহল ছিল। লালকেল্লার ভেতরে অনেকগুলি মিউজিয়ামও আছে। আমরা প্রথম যে মিউজিয়ামটিতে ঢুকেছিলাম সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে বিভিন্ন তথ্য এবং তার ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা রয়েছে। তাছাড়াও আমরা বাকি মিউজিয়ামগুলো ঘুরে দেখে নিলাম। আজকের লালকেল্লার গল্প তবে এইটুকু। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। আর আমাদের দিল্লি পর্ব এখন শুরু হয়েছে, তাই এরপরে আরও নতুন চমক আছে। তাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন।